আমার প্রিয় ছাত্ররা, আমি তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়াচ্ছিলাম। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রিন হাউস সম্পর্কে। ইংরাজি শব্দ গ্রিন হাউসের অর্থ হচ্ছে উদ্ভিদ প্রতিপালনের জন্য তৈরি কাঁচ দ্বারা নির্মিত একটি ঘর, যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের চাষ করা হয় এবং সবুজের সমারোহ গড়ে তোলা হয়। শীতপ্রধান দেশে প্রচণ্ড শীতলতার কারণে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। সেক্ষেত্রে স্বচ্ছ কাঁচের দেওয়াল এবং ছাউনিযুক্ত একটি গৃহ নির্মাণ করা হয়, যেখানে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ফুল, ফল, সবজিও চাষ করা হয়ে থাকে। এই ধরনের ঘরকেই বলা হয় গ্রিন হাউস। সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে সারা মহাবিশ্বের মধ্যে একমাত্র পৃথিবীতেই সবুজের সমারোহ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই তাপমাত্রায় পৃথিবীতে মৃত্তিকা ও অন্যান্য উপাদান সহযোগে উদ্ভিদের সমারোহ গড়ে উঠেছে। সেই জন্য পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যাকে বলা হয় গ্রিন হাউস, অর্থাৎ সবুজের সমারোহ পৃথিবীতে খুব ভালোভাবেই গড়ে উঠেছে। আর তা সম্ভব হচ্ছে কারণ পৃথিবীর ওপরে রয়েছে বায়ুমণ্ডলের একটি গ্যাসীয় আবরণ, যেখানে সূর্য থেকে আগত তাপ তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ রূপে এসে পৌঁছায় এবং পৃথিবীকে উত্তপ্ত করে, উদ্ভিদের উত্তাপের যোগান দেয় এবং সমপরিমাণ তাপ রাত্রিবেলা দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এর ফলে পৃথিবীতে উত্তাপের সমতা বজায় থাকে। পৃথিবীতে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায়। উদ্ভিদেরা বৃদ্ধি ও বিকশিত হয়। এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখেই সাধারণত ওই কাঁচের ঘর নির্মাণ করা হয়, যেখান দিয়ে সূর্যের তাপ খুব সহজেই ক্ষুদ্র তরঙ্গ রূপে ওই কাঁচের ঘরের ভেতর প্রবেশ করে। আবার যখন তা বৃহৎ তরঙ্গ রূপে বিকিরিত হতে চায়, তখন তা কিছু পরিমাণ বাধাপ্রাপ্ত হয় এবং কাঁচের ঘরের তাপমাত্রাকে বাড়িয়ে তোলে। ওই কাঁচের ঘরের বাইরে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলেও ঘরের অভ্যন্তরে তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে, যেখানে উদ্ভিদ তার স্বাভাবিক জৈবিক ক্রিয়া সম্পাদন করতে সক্ষম হয়। এই মেকানিজমকে কাজে লাগিয়ে সাধারণত শীতপ্রধান দেশে গ্রিন হাউসে বিভিন্ন ধরনের উদ্ভিদের চাষ করা হয়ে থাকে। কিন্তু যে ঘটনাটা ঘটছে এখন বর্তমান দিনে, যা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, গ্রিন হাউস এফেক্ট, এটা কি জিনিস না? বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানের একটি আবরণ রয়েছে, যার মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস। তাছাড়াও বর্তমানে আধুনিক ক্রিয়াকাণ্ডের জন্য মিথেন, নাইট্রাস অক্সাইড এই ধরনের গ্যাসগুলোর প্রবণতাও বেড়ে গেছে। এর ফলে কি হচ্ছে, এই গ্যাসগুলির একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর
সূর্য থেকে আগত সৌরতাপকে পৃথিবীতে আসতে বাধা দেয় না, কিন্তু যখন তা বৃহৎ তরঙ্গরূপে ফেরত যায় তখন তাকে বাধা দান করে এবং বিকিরিত হতে দেয় না। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যত বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস মেকানিজমের ফলে এইভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট বা সবুজ ঘরের প্রভাব। যে ঘটনাকে অবলম্বন করে, যে মেকানিজমকে কাজে লাগিয়ে অ্যান্টার্কটিকার মতো বরফে ঢাকা শীতপ্রধান দেশেও সবুজের বাগান গড়ে তোলা হয়, সেই মেকানিজমই আজকে আমাদের পৃথিবীতে এসে আমাদের নিজেদের কারণে বায়ু দূষণের পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে যে তা আজ আমাদের ক্ষতির সম্মুখীন করছে, যার ফলে সেই ঘটনাকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট বা সবুজ ঘরের প্রভাব। 1827 সালে বিজ্ঞানী জে ব্যাপটিস্ট জোসেফ ফুরিয়ার 1827 সালে বিজ্ঞানী জে ব্যাপটিস্ট জোসেফ ফুরিয়ার সর্বপ্রথম গ্রিন হাউস এফেক্ট নামকরণটি করেন এবং এর পরবর্তী ক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী মানুষ, বিজ্ঞানীরা, পলিসি মেকাররা এ বিষয়ে বহু আলোচনা, নীতি নির্ধারণ করেছেন যাতে এই গ্রিন হাউস এফেক্ট কমানো যায়, পৃথিবীর তাপমাত্রাকে সুস্থিত রাখা যায়। তাহলে গ্রিন হাউস এফেক্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলে আসছে ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কথাটি। বিগত কয়েক দশকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এই জাতীয় গ্রিন হাউস গ্যাসগুলির মাত্রা পৃথিবীতে এতই বৃদ্ধি পেয়েছে যে যার প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে এবং উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রধান ফলাফলই হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই আলোচনার মাধ্যমে তোমরা তাহলে জানলে যে গ্রিন হাউস গ্যাসগুলি কি কি হতে পারে। সাধারণত 6টি গ্রিন হাউস গ্যাস রয়েছে: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড ও ওজোন। এছাড়াও অন্যান্য কিছু গ্যাস রয়েছে, যেমন সালফার হেক্সাফ্লোরাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন। এদের পরিমাণ বা এদের এফেক্টটা কিছুটা হলেও কম। সর্বাপেক্ষা বেশি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় কার্বন ডাইঅক্সাইডের দ্বারা। প্রায় 49% গ্লোবাল ওয়ার্মিংয়ে ভূমিকা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। আর এর পরেই রয়েছে মিথেনের স্থান। মিথেন গ্যাসটিও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় 18% ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রধান ভূমিকা গ্রহণ করে। আর এই কার্বন ডাইঅক্সাইড আসে কোথা থেকে? না বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা, পরিবহন, গৃহস্থালির কাজে আমরা যে জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল বা গ্যাস ব্যবহার করি তার ফলেও কার্বন ডাইঅক্সাইড আসে। অনেক সময় বনভূমিতে দাবানল সৃষ্টি হয়, বনভূমিতে আগুন লেগে যায়, তার ফলেও কার্বন ডাইঅক্সাইড
বাতাসে যোগান দেয়। এছাড়াও অগ্ন্যুৎপাতের ফলে বা জীবদেহ মৃতদেহের পচনের ফলেও অনেক সময় চুনাপাথরযুক্ত অঞ্চলে অ্যাসিড বৃষ্টির ফলেও কিন্তু বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। দ্বিতীয় যে গ্যাসটি বললাম মিথেন গ্যাস, আর এই মিথেন গ্যাস আসে কোথা থেকে? সাধারণত ধান ক্ষেত ও জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ, পশুশালায় পশুর মল, কৃষিজ বর্জ্য পদার্থ, বিভিন্ন আবর্জনা স্তূপ থেকে ব্যাকটেরিয়ার দ্বারা যে শ্বসন বা পচন হয় সেখান থেকে মিথেন আসে। কয়লা অথবা খনিজ তেলের খনি থেকেও মিথেন, পরিত্যক্ত কয়লা খনিতেও অনেক সময় বা খনিজ তেলের খনিতেও মিথেন জমা হয়। জীবাশ্ম জ্বালানির দহনের ফলেও তোমার মিথেন গ্যাস বাতাসে আসে। তাছাড়াও মেরু অঞ্চলে বরফ স্তরের নিচেও অনেক সময় মিথেন আবদ্ধ অবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে মিথেন গ্যাসের উৎস, যা বাতাসে মিথেন গ্যাসের যোগান দিচ্ছে। এরপরেও আর যে দু একটা গ্যাস বললাম, যেমন ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র থেকেই আসছে বাতাসে, এবং বাতাসে গ্রিনহাউস এফেক্টের পরিমাণটাকে বাড়াচ্ছে। সেগুলো কী রকম? না, রেফ্রিজারেটর আমরা ব্যবহার করি, প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে ফ্রিজ। সেই রেফ্রিজারেটর থেকে, এয়ার কন্ডিশনার থেকে, আমরা যে রং বার্নিশ ব্যবহার করি সেখান থেকে, প্লাস্টিক থেকে, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এগুলো ছাড়া তো কল্পনাই করা যায় না বর্তমান জীবন। বিমান শিল্পে এগুলো ব্যবহারের ফলেও কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয় বাতাসে। এছাড়াও জলীয় বাষ্পও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে অনেক পরিগণিত হয়ে থাকে, কারণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে জলীয় বাষ্প 13% ভূমিকা গ্রহণ করে থাকে। জলীয় বাষ্প সাধারণত ঘনীভূত হয়ে মেঘের জন্ম দেয়। আবার মেঘপুঞ্জ কি করে না, পৃথিবী থেকে যে বিকিরিত তাপ সেগুলোকে শোষণ করে, এবং শোষণ করে পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি হতে সহায়তা করে। আর এই জলীয় বাষ্প অগ্ন্যুৎপাত, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্ভিদের প্রস্বেদন, সমুদ্র স্থলভাগ থেকে বাষ্পীভবন, এগুলো থেকেই জলীয় বাষ্প সাধারণত বাতাসে আসে। পঞ্চম যে গ্যাসটি, গ্রিনহাউস গ্যাসটির কথা বলবো, সেটি হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বা ভূ উষ্ণায়নে 6% ভূমিকা গ্রহণ করে। এই নাইট্রাস অক্সাইড আসে মাটিতে অ্যামোনিয়া বা নাইট্রোজেন সার প্রয়োগের ফলে, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে, কলকারখানার ধোঁয়া থেকে, মাটিতে জীবাণুর বিক্রিয়ার ফলে, বিভিন্ন ধরনের দাবানল থেকে সাধারণত এই নাইট্রাস অক্সাইড বাতাসে আসে। ওজোন গ্যাস রয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাস রয়েছে, সালফার ডাই অক্সাইড গ্যাস রয়েছে, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিগণিত হয়, এবং তা বাতাসে আসছে সাধারণত আমাদের এই জীবাশ্ম জ্বালানি দহনের দরুন, বা আসছে কলকারখানা থেকে, রাসায়নিক কারখানা থেকে, অ্যাসিড কারখানা থেকে, আগ্নেয়গিরি থেকে এই গ্যাসগুলি আসছে এবং এসে বাতাসে পরিমাণ নিজেদের বৃদ্ধি করছে এবং বাতাস পৃথিবীর তাপমাত্রাকে বাড়াতেও সাহায্য করছে। তাহলে এই হলো গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়নে তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা। এবার যে কথাগুলি বলবো সেটি হচ্ছে এই গ্রিনহাউস এফেক্টের ফলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের আলাদা করে যদি বলি, কারণ তোমাদের যদি প্রশ্ন আসে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণগুলি কি কি, এতক্ষণ যে গ্যাসগুলির কথা বললাম এবং গ্যাসেদের যে উৎসের কথা বললাম সেগুলিকেই তখন আমাদেরকে সাম আপ করে লিখতে হবে। যদি বলা হয় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণগুলি কি কি, এতক্ষণ এই কথাগুলি বললাম, যেগুলিকে আবার শুধু কারণ হিসেবে যদি দেয় তাহলে ওই ঘটনাগুলি লিখবে, যেমন অগ্ন্যুৎপাত।
অগ্ন্যুৎপাতের ফলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই মিথেন, এই ধরনের গ্যাসগুলি নির্গত হয় এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা গ্রহণ করে। দাবানল, দাবানলও পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এবং গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ায়, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এইভাবে পয়েন্টগুলো যেগুলো বলছি সেই পয়েন্টগুলোকে তখন আবার করে আলোচনা করবে এবং পয়েন্টগুলোর সঙ্গে সঙ্গে এই কথাগুলোই বলবে যে এই গ্যাসগুলি নির্গত হয় এই ঘটনাগুলি থেকে। প্রাকৃতিক কারণের মধ্যে আলোচনা করবে অগ্ন্যুৎপাত, দাবানল, এই দুটি ঘটনা, এবং মানবীয় কারণের মধ্যে ঘটনাগুলি লিখবে যেমন আমাদের জীবাশ্ম জ্বালানির দহন, শিল্পায়ন, নগরায়ন, যানবাহন, অরণ্যের বিনাশ, জৈব পদার্থের পচন, ক্লোরোফ্লুরোকার্বনের অত্যধিক ব্যবহার, যেখানে তোমরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে, দ্রাবক, ফোম, কীটনাশক, প্লাস্টিক, এগুলো যা আমরা ব্যবহার করি সেই কথাগুলো বলতে হবে। আর হচ্ছে সাধারণত আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র বা আণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা আমাদের একদিকে যেমন বিদ্যুতের যোগান দেয়, অন্যদিকে এই কলকারখানাগুলি থেকে যে ছাই, ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলি নির্গত হয়, সেই গ্যাসগুলি গ্রিনহাউস প্রভাবকে বৃদ্ধি করে, পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। তাহলে গ্রিনহাউস গ্যাসের প্রভাব হিসেবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ যদি প্রশ্ন দেয়, তখন অগ্ন্যুৎপাত, দাবানল প্রাকৃতিক কারণ, আর মানবিক কারণে জীবাশ্ম জ্বালানির দহন, শিল্পায়ন, নগরায়ন, যানবাহন, অরণ্যের বিনাশ, জৈব পদার্থের পচন, ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার, আণবিক বিদ্যুৎ উৎপাদন, এই পয়েন্টগুলোকে আলোচনা করতে হবে। এবার এই ঘটনাগুলো পৃথিবীর যত উন্নত দেশ হয় তত তাদের দ্বারা এই গ্রিনহাউস গ্যাসের নির্গমনটা বেশি হয়। তুলনামূলকভাবে যে দেশগুলি শিল্পে অনুন্নত বা এখনও উন্নয়নশীল হিসেবে পরিগণিত, তাদের দ্বারা এই এফেক্টটা কম হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেমন রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, পূর্ব ও পশ্চিম ইউরোপের যে শিল্পোন্নত দেশগুলি, এদের দ্বারা পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হয় প্রায় 67%, এটা 2015 সালের রেকর্ড অনুসারে। আর উন্নয়নশীল যে দেশগুলি রয়েছে যেমন চীন, ভারত, ব্রাজিল, আফ্রিকা, আমেরিকার কিছু উন্নয়নশীল দেশ, এগুলোর ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হয় প্রায় 33%। এবার বলবো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রাথমিক ফলই হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, যা আমরা আজ নিজেরা প্রতি পদক্ষেপেই বুঝতে পারছি, প্রতিটি মুহূর্তে উপলব্ধি করছি যে পৃথিবীর তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা উত্তরোত্তর ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে। আর সুদূরপ্রসারী ফলাফল হিসেবে কি বলা যায়, যে যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে জলবায়ুর পরিবর্তন হবে। কী রকমভাবে জলবায়ুর পরিবর্তন হবে না, উত্তর গোলার্ধের উত্তর দিকে যে দেশগুলি, সেখানে অতিবৃষ্টি হবে, আর দক্ষিণ দিকের দেশগুলিতে অনাবৃষ্টির প্রকোপ বৃদ্ধি পাবে। উষ্ণ প্রধান দেশে গ্রীষ্ম ঋতু অধিক দিন স্থায়ী হবে। মেরু সন্নিহিত যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলিতে যেখানে শীত থাকার কথা সেখানেও উষ্ণতা বৃদ্ধি পাবে। আফ্রিকা, ভারত উপমহাদেশে জেট বায়ুপ্রবাহে বিঘ্ন ঘটবে বা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর খামখেয়ালিপনাও বৃদ্ধি পাবে, অর্থাৎ মৌসুমি বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত হওয়ার কথা সেটা ব্যাহত হবে, কখনো কখনো অতিবৃষ্টি হবে, কখনো কখনো আবার অনাবৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। সারা বিশ্ব জুড়ে ঋতু বৈচিত্র্য হ্রাস পাবে। শৈত্যপ্রবাহ, তুষারপাত, তাপপ্রবাহ, বন্যা, খরা, বজ্রঝড়, ঘূর্ণিঝড়, এগুলো প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীকে একেবারে নাজেহাল করে তুলবে। পৃথিবীর স্থায়ী চাপ বলয়, নিয়ত বায়ুপ্রবাহ, এগুলো বিঘ্নিত হবে। মেঘের গভীরতা
ও তার পরিমাণও বৃদ্ধি পাবে। বায়ুর আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। বিভিন্ন তারপরে এল নিনো বা লা নিনার স্রোতের প্রকোপও বৃদ্ধি পাবে। এল নিনো বা লা নিনা স্রোতটি কী সে সম্পর্কে তোমাদের আবার পরে আলোচনা করা যাবে। এখন শুধু বলে রাখতে পারি যে এল নিনো হচ্ছে একটি উষ্ণ স্রোত যা সাধারণত দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলে দেখা যায়, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে। এটি এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে এটি প্রবাহিত হয়। এমনিতে এই অঞ্চলে সাধারণত পেরু স্রোতের প্রাধান্য দেখা যায়, যা একটি শীতল স্রোত যা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। কিন্তু এল নিনো যে বছর প্রবাহিত হয় সে বছর এই এল নিনো উষ্ণ স্রোত এবং উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে যেখানে উচ্চচাপ থাকার কথা অন্যান্য বছরগুলিতে, যে বছর এল নিনো প্রবাহিত হবে সেই বছর এই দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত দেখা দেবে এবং অন্যদিকে ভারত বা আরব বা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব একেবারেই কমে যাবে, খরা বা অনাবৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে জলবায়ুর ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। এবার জলভাগের ওপর কী প্রভাব পড়বে? যদি তাপমাত্রা পৃথিবীর বৃদ্ধি পায় তাহলে হিমবাহ গলে যাবে, বরফ গলে যাবে। যেমন দেখা যাচ্ছে গত 20 বছরে সুমেরু মহাসাগরে প্রায় 6% এলাকা বরফমুক্ত হয়ে গেছে। যদি বরফ কমে যায় পৃথিবীতে তাহলে কি হবে? আমাদের যে বরফ গলা পুষ্ট যে নদীগুলো রয়েছে, বরফের জলে পুষ্ট নদীগুলি যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, এই নদীগুলো পরবর্তীকালে তাদের জলের প্রবাহ হারিয়ে ফেলবে এবং এটা অনুমান করা হচ্ছে যে একবিংশ শতকের শেষে বিশ্বের প্রায় 33% বরফ গলে যাবে। যদি বরফ গলতে শুরু করে প্রাথমিকভাবে কী হবে? সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে, আর তাহলে সমুদ্র উপকূলবর্তী যে দ্বীপগুলি রয়েছে যা ঘন বসতিপূর্ণ, ভালো আবহাওয়ার জন্য পর্যটন শিল্প হিসেবে উন্নত, সেই দ্বীপগুলি জলের তলায় তলিয়ে যাবে। প্রচুর জলাভূমি, নিম্নভূমি অবলুপ্ত হবে, উপকূলীয় অঞ্চলের মাটি অনুর্বর হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে, কৃষির অনুপযুক্ত হয়ে উঠবে, উপকূলবর্তী অঞ্চলে খাদ্য পানীয় জলের সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হবে, ম্যানগ্রোভ অরণ্য বন্যপ্রাণীর বিনাশ ঘটবে। তাহলে এই ঘটনাগুলি ঘটবে আবার সমুদ্র জলতলের উচ্চতা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে। যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্রমাগত জলচক্রেরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ জলচক্র আমাদেরকে জলের চাহিদা মেটাতে সাহায্য করে। গ্রিনহাউসের প্রভাবে উষ্ণতা যদি বৃদ্ধি পায়, বাষ্পীভবন বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, মাটির আর্দ্রতা হ্রাস পাবে, কাঠিন্য বৃদ্ধি পাবে, সমগ্র জলচক্রটাই ব্যাপকভাবে, স্বাভাবিক জলচক্রটা ব্যাপকভাবে ব্যাহত হবে। ভৌম জলের ঘাটতিও দেখা দেবে সেক্ষেত্রে ভূ অভ্যন্তরে, পানীয় জলেরও সমস্যা সৃষ্টি হবে। এরপরে যেটা ঘটনা ঘটবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যা প্রভাব পড়ে ফলাফল হিসেবে বাস্তুতন্ত্রের ওপর তার প্রভাব। যদি ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পায়, সব উদ্ভিদ এবং প্রাণী বা ব্যাকটেরিয়া সমস্ত জৈব উপাদানেরই একটি নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয় তাদের বেঁচে থাকার জন্য। কিন্তু যদি তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে বহু এমন প্রজাতি আছে পৃথিবীতে যা একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। যেমন আমরা নাম শুনে থাকি এখন, যাদেরকে এখন প্রায় দেখাই যায় না, লুপ্ত হয়ে গেছে, সুন্দরবনের হরিণ, বুনো মহিষ, জাভানার গন্ডার, বুনো শুয়োর, চিতল হরিণ, বন বিড়াল, এগুলো হারিয়ে যাচ্ছে।
ম্যানগ্রোভ অরণ্য সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। বহু স্তন্যপায়ী প্রাণী, পতঙ্গ, পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে জৈব উপাদানের ব্যাপক হেরফের হবে। সেরকম সমুদ্রে যে জীবেরা রয়েছে তারাও ব্যাপকভাবে তাদের জীবন বিপন্ন হবে এবং পৃথিবী থেকে তারা একেবারে বিলুপ্ত হওয়ার উপক্রম হবে। যেমন দেখা যাচ্ছে যে গ্রেট ব্যারিয়ার রিফের প্রায় 20% প্রবাল ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। 1970 সাল থেকে এখনো পর্যন্ত সামুদ্রিক জীব krill তার পরিমাণ প্রায় 80% হ্রাস পেয়ে গেছে। জুপ্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণও কিন্তু সমুদ্রে কমে যাবে। এই হচ্ছে সমুদ্র জলের ওপর প্রভাব বা স্থলভাগে বিভিন্ন প্রজাতির ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। এছাড়াও বলা যায় যে মরুকরণ বৃদ্ধি পাবে, অর্থাৎ পৃথিবীতে মরুভূমির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু হবে, মাটি শুষ্ক হয়ে যাবে, উদ্ভিদের পরিমাণ কমে আসবে। আর যদি এই ঘটনাগুলি ঘটতে থাকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে, তাহলে তা মানুষের আর্থসামাজিক পরিবেশের ওপরেও প্রভাব ফেলবে। মানুষের ওপর যে স্থলভাগের পরিমাণটুকু বেঁচে থাকবে তার ওপর কৃষির চাপ বাড়বে, তার ওপর শিল্পের চাপ বাড়বে, এগুলোও কিন্তু বিঘ্নিত হবে। গ্রিনহাউসের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কৃষি জমির পরিমাণ হ্রাস পাবে, কারণ সমুদ্র জলতল যদি বৃদ্ধি পায়, স্থলভাগের পরিমাণই যদি কমে আসে, তাহলে তো কৃষি জমির পরিমাণ অবশ্যই কমে আসবে। ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, ধান, গম, বার্লি, ওট, তামাক, তুলো, পাট সব ধরনের ফসলের উৎপাদন কমে আসবে। জমির লবণতা বৃদ্ধি পাবে। জমির লবণতা যদি বৃদ্ধি পায়, কৃষি উৎপাদনের পরিমাণও কিন্তু হ্রাস পাবে বা উৎপাদনশীলতাও হ্রাস পাবে। মানুষের মধ্যে দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি, মন্দা এগুলো বৃদ্ধি পাবে। জনস্বাস্থ্যের ওপরও তার কিন্তু প্রভাব পড়বে। WHO মতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীতে 3 লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র অ্যালার্জি, পেটের রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গি, সানস্ট্রোক, বার্ড ফ্লু, প্লেগ এই ধরনের অসুখের কারণে। শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাবে এবং মানুষ নানা ধরনের রোগের শিকার হবে। এই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে আজ আমরা লকডাউনে ক্লাস করছি ইন্টারনেটের মাধ্যমে। এই পরিস্থিতির কারণ হিসেবেও বলা যায় যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমরা পৃথিবীর ওপর এত অত্যাচার করেছি, অত্যাচারই বলা যায়, এত অত্যাচার করেছি যে যার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং অচেনা ভাইরাস আমাদের জীবনকে আজ ব্যতিব্যস্ত করে তুলেছে। মানুষ আজ দিশাহীন হয়ে পড়েছে। এর কারণ কিন্তু একমাত্র হিসেবে আমরাই, মানুষ প্রজাতি। এ থেকে নিয়ন্ত্রণের উপায়ও, এ থেকে বেরিয়ে আসার উপায়ও আমাদেরকেই খুঁজে বার করতে হবে। বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদেরই রয়েছে এবং তা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। যতটা সম্ভব প্রতিটি মানুষকে এককভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায় এবং সরকারকেও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে। অচিরাচিত শক্তির ব্যবহার তুলনামূলকভাবে বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, সমুদ্র স্রোত, যা পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের যোগান দেয় না। এই জাতীয় শক্তির ব্যবহারকে বাড়াতে হবে।
যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হবে। মাধ্যমিক পাশ করলাম, বড় হলাম, আমাকে একটা বাইক দাও, এই ধরনের আবদার আর করলে চলবে না। আমরা একা একা নিজের কর্মক্ষেত্রে যাব ভিন্ন ভিন্ন গাড়িতে, এই ধরনের আবদারও আর রাখলে চলবে না। সরকার থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যাতে একই ধরনের যানে অনেকজনকে পরিবহন করা যেতে পারে। যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে জ্বালানির ব্যবহারও কমবে, গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বায়ুতে কমবে, ফলে পৃথিবী অনেক বেশি সুস্থ স্বাভাবিক হতে সক্ষম হবে। এছাড়াও যে ধরনের গ্যাসগুলো বললাম, যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো আসছে কোথা থেকে? বলেছিলাম যে জলাভূমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহারের কারণে। তাহলে রাসায়নিক সারের ব্যবহারও কমাতে হবে। পৌর অঞ্চল থেকে যে আবর্জনা আসছে, মৃত জীবদেহ, পশুর মলমূত্র, এগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে, আবর্জনার ব্যবস্থাপনা করতে হবে, এবং জৈব সারের ব্যবহার বাড়াতে হবে রাসায়নিক সারের পরিবর্তে। এছাড়াও নিয়ন্ত্রণের উপায় হচ্ছে, তোমাদের বইতেও রয়েছে, পরিবেশ শিক্ষা। স্কুল কলেজ স্তরে গ্রিনহাউস গ্যাসের উৎস, বিরূপ প্রতিক্রিয়া ও নিয়ন্ত্রণ সম্পর্কে তোমাদেরকে যাতে অবহিত করা হয়, পরিবেশ শিক্ষা প্রচলন করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যে তোমাদের সিলেবাসে রয়েছে, তাই তোমাদের আমরা পড়াচ্ছি। এটা পড়ানো শুধু নয়, তোমাদেরকে অবহিত করা, তোমাদেরকে সচেতন করাও, কারণ তোমরাই ভবিষ্যতের পৃথিবীর নাগরিক। আজ এই পরিস্থিতিতে আমরা ঘরবন্দি হয়ে গেছি। যদি এইভাবে দিন দিন প্রতিদিন চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের পৃথিবীকে আমরা দু চোখ ভরে দেখতেও পারবো না, উপলব্ধিও করতে পারবো না। তাহলে সেই দিন যাতে না আসে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পৃথিবীর রূপ রস গন্ধ উপলব্ধি করতে পারে, সেই জন্য আমাদেরকে অনেক বেশি স্বাভাবিক হয়ে উঠতে হবে, যান্ত্রিক হওয়ার পরিবর্তে। তোমাদেরকে সচেতন করাটাই মূল উদ্দেশ্য। প্রতিটি মানুষের এককভাবে যদি সচেতনতা বৃদ্ধি পায়, তাহলেও পরিবেশ অনেকটা হলেও স্বচ্ছন্দ সুন্দর হয়ে উঠবে। অরণ্য সংরক্ষণ ও সৃজন করার দায়িত্ব নিতে হবে। অরণ্য ছেদন হ্রাস করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, সামাজিক বন সৃজন করতে হবে। যেখানে যার যতটুকু সুযোগ রয়েছে, সবুজ বলয় তৈরি করার দিকে গুরুত্ব দিতে হবে। এই সবুজের বলয় যত বৃদ্ধি পাবে পৃথিবীতে, ততই আমাদের পৃথিবী বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা পাবে। এই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের ব্যবস্থা সমূহ। এক্ষেত্রে যে বললাম যে সরকারকে ব্যবস্থা নিতে হবে, সরকার যে থেমে আছে সেরকমও কোনো ব্যাপার নয়। সারা পৃথিবীর মানুষ এ বিষয়ে চিন্তিত। সারা পৃথিবীতে জনসংখ্যার এত বৃদ্ধি, মানুষের জীবন এত বেশি আধুনিক হয়ে উঠেছে, যা এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায়ও আজ যেন পৃথিবী মানুষ হারিয়ে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও সারা পৃথিবীর মানুষজন এ বিষয়ে নানা ধরনের চুক্তি, নানা ধরনের সম্মেলন করছেন এবং আলোচনা করছেন, যাতে এই বিপদ থেকে, এই অবস্থা থেকে আমাদের পৃথিবী মুক্ত হতে পারে। এ ধরনের একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা কিয়োটো প্রোটোকল নামে পরিচিত। 1997 সালে 141টি দেশ মিলে জাপানের কিয়োটো শহরে যে তৃতীয় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই চুক্তি কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়, যা 2005 সালে 16 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে শুরু করেছে। এতে কি বলা হয়েছিল না, শিল্পোন্নত দেশগুলি
গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমাবে এবং কোন দেশ কত পার্সেন্ট কমাবে সে বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে দুটি দেশের 8% হারে গ্যাসগুলির উৎপাদন কমানোর কথা থাকলে তারা আপোষ বিনিময় ব্যবস্থার মাধ্যমে 4% থেকে 12% করে উৎপাদন কমাতে পারবে। একে কার্বন বাণিজ্যও বলা হয়। আর চুক্তি ভঙ্গকারী দেশগুলির ক্ষেত্রে জরিমানারও ব্যবস্থা করা হয়। তাহলে সারা পৃথিবীতে বসুন্ধরা সম্মেলনের মাধ্যমে আলোচনা চলছে যাতে পৃথিবী এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রে মানুষের চাহিদাকেও কমাতে হবে, প্রতিটি রাষ্ট্রের চাহিদাকেও কমাতে হবে। তাহলে এই হলো তোমাদের গ্রিন হাউস সংক্রান্ত আলোচনা বা বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত আলোচনা। ধন্যবাদ।